চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ আলোচনা করব নবম শ্রেণীর পাঠ্য প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবিতাটি শুধুমাত্র নবম শ্রেণীতেই নয়, স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সিলেবাসও পাঠ্য। চলো তাহলে আমরা কবিতার মূল আলোচনায় প্রবেশ করি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। চলো তার সম্পর্কে খুব সংক্ষেপে কিছু জেনে নিই। কবির জন্ম আনুমানিক 1547 খ্রিস্টাব্দে, অর্থাৎ ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে। মৃত্যু আনুমানিক সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে। পিতা ছিলেন হৃদয় মিশ্র, মাতা দৈবকী দেবী। আর উল্লেখযোগ্য ঘটনার কথা যদি বলতে হয় তাহলে বলবো, চণ্ডীমঙ্গল গ্রন্থ রচনা করে রঘুনাথ রায় কর্তৃক কবিকঙ্কন উপাধিতে ভূষিত হন। কবিতার উৎস: মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশটি অভয়মঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে গৃহীত হয়েছে। মূল কাব্যে পাঠ্যাংশটির নাম ছিল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। সাহিত্য সঞ্চন গ্রন্থের সংকলকবৃন্দ এর নামকরণ করেছেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তবে এই কবিতাটি ভালোভাবে বুঝতে গেলে কবিতার পূর্বসূত্র সম্পর্কে একটু জানা প্রয়োজন। স্বর্গের শিবভক্ত নীলাম্বর চণ্ডীর কৌশলে মর্তে কালকেতু হয়ে জন্মায়। তার স্ত্রী ফুল্লরা শিকার করে কোনো মতে তাদের জীবন চলে। ব্যাদ কালকেতুর অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হওয়ায় তারা দেবী চণ্ডীর কাছে আশ্রয় নেয়। দেবী গথিকা রূপে কালকেতুকে দর্শন দেন। কালকেতুকে অনেকভাবে পরীক্ষা করে শেষে আসল পরিচয় দিয়ে দেবী চণ্ডী তাকে বন কেটে নগর পত্তনের আদেশ দেন। রাজপুরীর প্রতিষ্ঠা হলো, কিন্তু প্রজা নেই। দেবীর কাছে প্রজাদের বসতি স্থাপনের আবেদন জানালে দেবী চণ্ডী গঙ্গা, সমুদ্র আর ইন্দ্রকে দিয়ে কলিঙ্গ দেশে ঝড়, জল, বজ্রপাত ও বন্যার সৃষ্টি করেন। তাদের ষড়যন্ত্রে ও ভয়ঙ্কর প্রভাবে কলিঙ্গ রাজ্যের প্রজারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। সবাই আশ্রয় নেয় কালকেতুর গুজরাট নগরীতে। তাই প্রজাশূন্য গুজরাট নগরে প্রজা বসতির জন্যই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সূচনা হয়। এবার আমরা কবিতার মূল আলোচনায় আসি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অর্থাৎ চারিদিকে আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না। এখানে কইল বলতে করল, আর অঙ্গ বলতে নিজের শরীরকে বোঝানো হয়েছে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। দেখো, ঈশানে, ঈশান কথার সাধারণ অর্থ মহেশ্বর বা শিব, কিন্তু তোমাদের এই পাঠ্যাংশে ঈশান বলতে উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়েছে। কি বলছে? উত্তর পূর্ব কোণে মেঘ উড়ল, সঘনে চিকুর। সঘন বলতে ঘন ঘন, চিকুর বলতে, চিকুর কথা সাধারণত চুল, কিন্তু এখানে চিকুর বলতে বাজ বা বিদ্যুৎকে বোঝানো হবে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, অর্থাৎ উত্তরে বাতাসের সাথে মেঘ দূর দূর করে ডাকছিল। নিমেষেকে জোড়ে মেঘ গগনমণ্ডল। নিমেষেকে মানে মুহূর্তের মধ্যে সারা আকাশ জুড়ে মেঘ জমে যায়। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চার মেঘ অর্থাৎ চারদিকের মেঘ। এই চারদিকের মেঘ হলো দ্রোণ, আবর্ত, সংবর্ত, পুষ্কর। তারা মুষলধারে জল বর্ষণ করছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, অর্থাৎ কলিঙ্গ দেশে মেঘ উড়ে গিয়ে মেঘ উচ্চ স্বরে ডাকছে। এবার তোমরা একটু জেনে রাখো, এই কলিঙ্গ বলতে কোন দেশকে বোঝানো হয়। অ্যাকচুয়ালি কলিঙ্গ বলতে প্রাচীন ওড়িশার দক্ষিণ অঞ্চলকে বোঝানো হয়। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় বলতে ধ্বংস, অর্থাৎ ধ্বংসের কথা ভেবে প্রজারা বিষাদ অর্থাৎ দুঃখ পাচ্ছিল। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়,
অর্থাৎ হুড়হুড় দূর দূর করে ঝড় বয়ে আসলো, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। অর্থাৎ বিপদের আশঙ্কা করে প্রজারা সব পালিয়ে গেল। এই রড বলতে পালিয়ে যাওয়া বা ছুটে পালানো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, অর্থাৎ ধুলোই সবুজ শস্যকে ঢেকে গেল। এখানে আচ্ছাদিত মানে ঢেকে যাওয়া, আর হরিত বলতে সবুজ বর্ণ। এই সবুজ বর্ণ বলতে শস্যকে বোঝানো হচ্ছে, সবুজ শস্যকে। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, অর্থাৎ ঝড়ের দাপটে শস্য অর্থাৎ ফসল উল্টে পড়ছে, তা দেখে প্রজারা চমকে উঠছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। আগে বলেছি চার মেঘ বলতে চারিদিকের মেঘ, অর্থাৎ দ্রোণ, আবর্ত, সংবর্ত আর পুষ্কর। জল দেয় অষ্ট গজরাজ, অর্থাৎ এই চারিদিকের মেঘ 8টা হাতির মতো জল দিচ্ছে। এই হাতি বলতে আমরা কি বোঝাবো? পুরাণে আছে দেবরাজ ইন্দ্রের 8টা হাতি ছিল। এই 8টা হাতি হচ্ছে অষ্ট গজরাজ। এই 8টা হাতির নাম হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম ও সুপ্রতীক। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ, অর্থাৎ ঘন ঘন চিকুর পড়ে। দেখো, ঘন ঘন চিকুর পড়ে, চিকুর বলতে বিদ্যুৎ। ব্যঙ্গ তর্কাবাজ, যেন ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছে। অর্থাৎ ব্যঙ্গ বলতে ব্যঙ্গ তর্কা মানে ব্যাঙের মতো লাফানো। করিকর সমান বরিশে জলধারা। করিকর বলতে হাতির সুর, অর্থাৎ হাতি যেমন তার সুর দিয়ে জলধারা বর্ষণ করে, ঠিক তেমনই এখানেও সেইভাবেই জলধারা বর্ষিত হচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা। মহি বলতে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর চারিদিকে জল আর জল, এতে পথ হারিয়ে গেল। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, অর্থাৎ চারিদিক থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। এর ফলে কারো কথা শুনিতে না পায় কোনো জন, অর্থাৎ কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ সন্ধ্যা বা দিন, রজনী অর্থাৎ রাত, কোনোটাই পরিচ্ছিন্ন ছিল না, অর্থাৎ পরিষ্কার ছিল না। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ কলিঙ্গের সমস্ত লোক সঙ্গরে অর্থাৎ স্মরণ করেছিল জৈমিনী মুনিকে। তোমরা জেনে রাখো জৈমিনী মুনি হলেন বজ্রভয় নিবারক মুনি, অর্থাৎ তিনি বাজ পড়াটাকে ঠেকাতে পারতেন। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ, অর্থাৎ হুড় হুড় দূর দূর করে ঝড় ছুটে এসেছিল, আর না পাই দেখিতে কেহ রবির কিরণ, অর্থাৎ কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছিল না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, অর্থাৎ গর্তগুলো ছেড়ে সাপ, ভুজঙ্গ বলতে সাপ আর বুলে বলতে বেড়াই, অর্থাৎ জলে ভেসে বেড়াই। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, অর্থাৎ কলিঙ্গ দেশের কোথায় জল কোথায় স্থল অর্থাৎ ডাঙা, সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, একটানা 7 দিন বৃষ্টি হচ্ছিল। নিরবধি মানে একটানা। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, অর্থাৎ ঘরে যে সমস্ত শস্যগুলো ফসলগুলো ছিল সেগুলো জল ঢুকে সমস্ত হেজ্জা মানে পচে নষ্ট হয়ে গেল। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ঘরের মেঝেতে শিলগুলো পড়ছিল চাল ভেদ করে, অর্থাৎ ঘরের ছাউনি ভেদ করে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, তোমরা জানো তাল ভাদ্র মাসেই পাকে, আর এই তালগুলো আয়তনে একটা বৃহৎ হয়। এই শিল যে মেঝেতে পড়েছে তাকেই সেই ভাদ্র মাসে তালের সঙ্গে তুলনা করেছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টলিকা ভাঙি করে খান খান। দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কলিঙ্গ দেশের সমস্ত মঠ অট্টলিকা ভাঙিয়ে অর্থাৎ ভেঙে খান খান অর্থাৎ টুকরো টুকরো করে দিয়েছিলেন। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল, অর্থাৎ কলিঙ্গ দেশের চারিদিকে অনেক উঁচু ঢেউ, পর্বতের মতো উঁচু ঢেউ বইতে থাকে, আর এর ফলে ঘরগুলো দলমল করে ওঠে। দলমল মানে দোমড়ানো মোচড়ানোর মতো হয়ে ওঠে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, অর্থাৎ দেবী চণ্ডী আদেশ দিয়েছিলেন নদ নদীগণকে ধেয়ে আসতে অর্থাৎ ছুটে আসতে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এই যে অর্থাৎ অম্বিকা মঙ্গল বলতে আমরা মুকুন্দ চক্রবর্তী রচিত অভয়া মঙ্গল কাব্যকেই বোঝাবো, কারণ এই কাব্যের অপর নামই অম্বিকা মঙ্গল। এই অম্বিকা মঙ্গল গান কে করলেন না শ্রী কবি কঙ্কন অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী। তোমরা মনে রাখবে মুকুন্দ চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন।
তাই শেষে কবি এই কথাটি ব্যবহার করেছেন। আগের সময়ে অর্থাৎ মধ্যযুগের সময়কালে বেশিরভাগ কবিরাই তাদের নামটাকে সুকৌশলে কবিতার মধ্যে রেখে দিতেন। এটাকে ভণিতা বলা যায়। এখানেও ঠিক সেইরূপই হয়েছে। তাই তিনি বলেছেন অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অর্থাৎ অভয়া মঙ্গলের গান রচনা করলেন শ্রী কবি কঙ্কন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো।